হ্যালো এভরিওয়ান, আমি শালিনী সাহিত্য বিজ্ঞানের তরফ থেকে তোমাদের সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের পডকাস্টটা কিন্তু যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসছে এবং যারা ক্লাস 10-এ উঠলো, অর্থাৎ সামনের বছর মাধ্যমিক পরীক্ষায় বসবে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশিক্ষণ সময় নেব না। খুব সুন্দর একটা আলোচনা স্যারের সাথে, স্যার সুদেব চ্যাটার্জির সাথে, এবং এত নিপুণভাবে উনি ব্যাখ্যা করেছেন যে এই পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রস্তুতির শেষ মিনিটে কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখতে হবে সেগুলো কিন্তু অনবদ্য। তাই জন্য প্রতিটা স্টুডেন্ট একটু সময় বার করে এই পডকাস্টটা দেখো। আমার মনে হয় তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখানে লুকিয়ে রয়েছে, যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না বা যেগুলোর ওপর আমরা ফোকাস করি না। সেই অনেক বিষয় কিন্তু স্যার খুব সুন্দর করে সহজ ভাষায় কম্প্যাক্টলি প্রেজেন্ট করেছেন এই ভিডিওতে। চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। ওকে, তো আমরা পরের পডকাস্ট নিয়ে চলে এসেছি। যেরকম আমাদের স্টোরিতে আমরা বলেছিলাম যে এবারের যে পডকাস্টটা আসছে সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা পডকাস্ট হতে চলেছে, শুধু না বাবা মায়েদের জন্য, না ছোট ছেলে মেয়েদের জন্য, মাধ্যমিক পরীক্ষার্থী, যেটা কিনা আর 2 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যেই বলা চলে যে পরীক্ষা আসতে চলেছে, সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পডকাস্ট হতে চলেছে। তো আজকে আমরা যার সাথে কথা বলবো এই মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রকমের প্রিপারেশন নিয়ে, আমি সোজাসুজি চলে যাচ্ছি তার কাছেই, তাকেই বলবো তার পরিচয় আপনাদের কাছে তুলে ধরতে। নমস্কার স্যার। নমস্কার। আমি সুদেব চ্যাটার্জি। যে বিষয়টা নিয়ে আমি আহ, খুবই ভাল লাগলো আমার, যে বিষয়টা নিয়ে এই পডকাস্টে যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, সেটা হচ্ছে যে এই 1 বছরে বাচ্চারা বা ছেলে মেয়েরা যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং পরীক্ষা দিতে যাওয়ার হাতে খুব কম সময় যখন পাবে, যে 2-3 মাসের মধ্যে কি করে জিনিসটাকে গুছিয়ে তুলবো, এই সময়টায় ওদের মানসিক অবস্থা কি হয়, কিভাবে নিজেদের প্রস্তুত করবে, এই বিষয়টা নিয়ে না আমরা খুব একটা আলোচনা করি না। তো আমার খুব ভাল লাগলো যে এইরকম একটা বিষয় নিয়ে একটা পডকাস্ট হতে চলেছে। আমি বিগত 12 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত। আমি আমার বিষয় হলো ফিজিক্স, এবং আমি এখন বর্তমানে স্টেপিং স্টোন স্কুল বলে স্কুলের সাথে যুক্ত আছি। আহ, আমি অলরেডি আইএসসি এবং সিবিএসসি দুটো বোর্ডেরই পরীক্ষক হিসাবেও নিযুক্ত ছিলাম, এবছরও আছি। তো খুব কাছ থেকে বাচ্চাদের এই সময়টা আমি দেখেছি, এবং তারা যে প্রবলেম গুলো ফেস করে এই সময়, সমস্ত কিছুর চাপে, বাড়ির একটা প্রেশার থাকে, নিজের একটা ভয় থাকে, নিজের একটা চাপ থাকে, এই সমস্ত কিছুকে আমরা সারা বছর ধরে দেখি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে একটু সবার খুব মন দিয়ে যদি পডকাস্টটা শুনে সকলেরই হয়তো ভালো হবে, এবং আমার এই বছরের যে সামান্য উপলব্ধি সেখান থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকু আমি অবশ্যই চেষ্টা করব সকলকে বলার। অবশ্যই। এবং আপনার সাথে তো আমার ওভার দ্য ফোনই কথা হয়েছে, এবং হুম। যতটুকু কথা হয়েছে বা আমি যার থ্রুতে, যে বান্ধবীর থ্রুতে আপনার মানে কন্ট্যাক্টটা পেয়েছিলাম, আমি ওর থেকে যতটুকু শুনেছি সেটা নিয়েই আমি খুব এক্সাইটেড ছিলাম এই কাজটা নিয়ে। কারণ পডকাস্টের, আমার তো পডকাস্ট শুরু হয়েছে খুবই অল্প সময় ধরে। তো আমার মনে হয়েছে যে ছোট থেকে বড় হতে গিয়ে আমি যে যে প্রবলেমগুলো ফেস করেছি, আগে সেইগুলো নিয়ে কথা বলা দরকার, সেইগুলো নিয়ে কথা বলা একদম দরকার। একদম। এবং পরীক্ষার পরে এবিপি আনন্দতে, আমি চ্যানেলের নাম নিলাম, এবিপি হুম হুম আনন্দতে হুম। আমাদের সময় পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পর তাদের প্রিপারেশন নিয়ে আলোচনা করা হতো। তো সেটা হ্যাঁ, তো পরীক্ষার পর করে খুব একটা লাভ নেই। তাই জন্য আমরা একদমই পরীক্ষার একদমই। আগেই কথা বলবো এই নিয়ে। আচ্ছা। একদম একদম। কা- বলুন, আপনি বলুন। হুম। হ্যাঁ, না না, আমি যে বিষয়টা বলছিলাম যে আমারও এই জন্যই আমি শুরুতে বললাম যে পডকাস্টটা আমার কাছে এই জন্যই ভালো লেগেছে, কারণ আহ হয়তো পডকাস্টের মাধ্যমে অনেক বেশি
ছেলে মেয়েদের কাছে ব্যাপারগুলো পৌঁছতে পারে, হুম, যে এই জিনিসটা আমরা কতটা মানে কিভাবে আমরা হ্যান্ডেল করব ওই রকম একটা এজে। মাধ্যমিক দিতে যাচ্ছে, আমরা ধরে নিতে পারি 15-16 বছর তাদের বয়স। এই মুহূর্তে হঠাৎ করে চারপাশ থেকে তারা শুনতে শুরু করছে যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছিস, বোর্ড এক্সাম। এবং এই টার্মটা এখন খুব চলে এসেছে। আগে বলা হতো মাধ্যমিকে বসছিস, একদম এই টার্মটা ইউজ হতো। এখন পিওরলি বলা হয় বোর্ড এক্সামে বসছিস। তো বিষয়টা কিভাবে তারা ওই মুহূর্তটা ফেস করে, কিভাবে ওই সময়টার মধ্যে দিয়ে যায় এবং কিভাবে প্রস্তুত করতে হয়। কারণ আমরা দেখেছি, আপনিও একই জিনিস বললেন, যে রেজাল্ট বেরোবার পর তাদেরকে জিজ্ঞেস করা হয় কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, এবং একদম। তারপর যদি হিসেব করা যায় 1 বছর পরে গিয়ে জিনিসটা কিন্তু কারুর মাথায় থাকে না যে তারা কি করেছিল, এবং আদেও একটা স্টুডেন্ট হুম, সেই জিনিসটাকে নিতে পারবে কিনা, এটাও একটা ভীষণ প্রাসঙ্গিক জিনিস। যে এক একজন স্টুডেন্ট, একজন সর্বভারতীয় ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি, একটা রাজ্যের ক্ষেত্রে যখন স্থান অধিকার করছে, তার সাথে আমি আমার পড়াকে কতটা কম্পিট করতে পারবো, আমি করতে যাব কি না, সব থেকে বড় জিনিস যে আমার করাটা উচিত কিনা। মানে আমি কিন্তু একদম এই সেন্সে বলছি না যে আমি ওটার জন্য দৌড়বো না, হ্যাঁ, কিন্তু আমার অবস্থাটা এখন কি, আমি 2-3 মাসের মধ্যে কি ওই পড়াটা নিতে পারবো, নাকি সেটা আমার পক্ষে বিশাল হয়ে যাবে। একদম। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের মনে হয় এরপরে যখন আলোচনা করবো আরো বিশদে জিনিসগুলো নিয়ে, আমি আমার বিষয় আমার দিক থেকে যেটুকু আমি ওদেরকে বুঝেছি, খুব কাছ থেকে ওদেরকে বুঝেছি, খুব এতদিন ধরে রীতিমতো দাদার মতোই ওদের সাথে মিশেছি। তো সেদিক থেকে আমি ওদের পয়েন্ট অফ ভিউ গুলো নিয়ে কথাগুলো বলবো। আমার নিজেরও অনেকগুলো প্রশ্ন আছে, এবং সেই সমস্ত প্রশ্ন ছাড়াও মানে আমি একজন শিক্ষার্থী ধরে নিন, আমারও পরীক্ষা 2.5 মাস বাদে। আমি সেই হিসাবেও আমি কিছু কিছু প্রশ্ন মাথায় রেখেছি, হয়তো সব প্রশ্ন আমি একত্রিত করতে পারিনি, বাট মাঝখানে মাঝখানে চেষ্টা করব যে কিছু আমার প্রশ্নও রাখতে। তো নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই। আহ যেটা প্রথম, আমি কিছু প্রশ্ন একত্রিত করে রেখেছি, তো সেই প্রশ্নগুলো দিয়েই আমি শুরু করছি। তো আমার যেটা প্রথম প্রশ্ন আমি বলি, সেটা হচ্ছে মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তো এই পরীক্ষা সঠিকভাবে পেরোনোর ক্ষেত্রে প্রাইমারি ফ্যাক্টর কটা, এবং সেগুলো কি কি? আচ্ছা, এখানে প্রথমেই আমি সকলের জন্য বলছি যে এই কোট আনকোট জিনিসটা, যে মাধ্যমিক বা বোর্ড এক্সাম জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, এটা কিন্তু নয়। একদম প্রথম জিনিস, মাধ্যমিক হচ্ছে সেই পরীক্ষাটা যেখানে আমি আমার স্কুলে আমার বেঞ্চের আশেপাশে যে বন্ধুদের দেখছি, যাদের সাথে দীর্ঘ প্রায় 10 বছর 12 বছর ধরে পড়ে এসেছি, তাদের বাইরে একটা বৃহত্তর স্টুডেন্টদের সাথে আমি নিজেকে তুলনা করতে যাচ্ছি, এর বেশি কিন্তু নয়। একদম। কারণ আমি কখনোই এটাকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলতে রাজি নই এবং বলতে চাইও না। এটা আমার প্রথম একটা পরীক্ষা যেখানে আমি একটা বৃহত্তর স্টুডেন্টদের সাথে একই ভাবে পরীক্ষায় ঢুকছি, এবং বলা যেতে পারে জীবনের প্রথম ধাপটায় নিজেকে যাচাই করছি। এবং এই সময় যে জিনিসটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে যে এতদিন তো আমার কম্পিটিশনটা আমার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল। হুম, সেটা হতে পারে আমার স্কুলের কিছু ছেলে মেয়ে, সেটা হতে পারে আমি যেখানে পড়তে যাচ্ছি সেখানে কিছু বন্ধু বান্ধব, কিন্তু সেটা কখনোই একত্রিত ভাবে এত বড় আকারে ছিল না। এবার যখন আমি তার প্রস্তুতিটা নিতে যাচ্ছি, তখন আমার প্রথম লক্ষ্যটা হওয়া উচিত একদম শুরুতে, যে আমাকে হবে আমার সাথে নিজের লেভেলের সাথে, আমার নিজের লেভেলের সাথে যদি আমি কম্পিট করতে না পারি বা আমি নিজে পেছিয়ে যেতে শুরু করি, তাহলে কিন্তু আমি বৃহত্তর স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকটাই পিছিয়ে যাব। সুতরাং এই সময় মূল যে জিনিসটা দরকার একদম বছরের শুরু থেকে, যে আমাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে এবার। কারণ আমার যখন কোনো কম্পিটিশন এত বড় ক্ষেত্রে হবে,
তখন আমার প্রথম জিনিস যে আমাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে, আমাকে নিজেকে বুঝতে হবে যে আমি নিজে সমস্ত বিষয়টাকে বুঝতে পারছি কিনা, যেটা একটা আহ নিজের সবচেয়ে বড় দায়িত্ববোধ, যে আমি নিজে জিনিসটাকে বুঝতে পারছি কিনা। আমি হয়তো 1 মাস পড়লাম, আমি ক্লাস 10-এ উঠে 1 মাস পড়ার পর এবার আমি দেখবো যে আমি যে পড়াটা পড়ছি তার সাথে আমার সাথেই যারা পড়ছে তাদের থেকে আমি কি কিছুটা বেশি পড়ছি, কিছুটা বেশি জানতে পারছি। যদি জানতে পারি তাহলে তার থেকে আর একটু বেটার করা। এবং হয়তো ক্লাসে 40 জনের মধ্যে আমি দেখছি আমার সামনে হয়তো 15-20 মার্কস ডিফারেন্সে একজন ক্লাস 9 অব্দি রয়েছে। তাহলে আমার প্রথম কম্পিটিশনটা প্রথম মাসে হবে যে তার পড়াটুকুর কাছাকাছি পৌঁছানো, যে আমি তার সমান হলাম। তারপরে হবে যে এটাকে আরেকটু বাড়ালাম। সুতরাং পুরো জিনিসটাই একটা নিয়মের মধ্যে দিয়ে চলবে। আমি কখনোই কিন্তু পুজোর পরে 3 মাসের মধ্যে আমি বিশাল কিছু করে উঠতে পারবো না, এটা সবার আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। দ্বিতীয়ত আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার লক্ষ্য থাকবে যে পুরো 12 মাস তো আমার হাতে সময়, তার মধ্যে আমি যেন 9 থেকে 10 মাসের মধ্যে আমি আমার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি। যদি না কমপ্লিট হয়, অনেক সময় হয় যেটা, সেটা হচ্ছে আমরা যাদের কাছে পড়তে যাই তাদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যাই যে তারাও শেষ করবে আমিও শেষ করব। কিন্তু আমার মূল লক্ষ্য থাকতে হবে যে আমার যেন ওই সময়টুকুর মধ্যে নিজেকে শেষ করতে পারি, মানে নিজের পড়াটা গুছিয়ে নিতে পারি। যদি দেখা যায় যে সেখানে দেরি হচ্ছে, তাহলে আমি যেন নিজে অন্তত এই চ্যাপ্টার গুলো পড়ে রাখি, যাতে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে এবং আমি পুরোনো চ্যাপ্টার গুলো রিভিশন করতে শুরু করতে পারি। এবার যখন সেই শিক্ষক বা যিনি পড়াচ্ছেন তিনি যখন পড়াবেন বা স্কুলে পড়ানো হবে, তখন যেন আমার বেশি সময় ওর পেছনে না যায়। আর কারণ আমার সময়টা খুব লিমিটেড, আমাকে আমার লক্ষ্য থাকা উচিত যে নভেম্বরের মধ্যে আমার বিষয়টাকে পুরো ক্লোজ করে দেওয়া। তারপর কিন্তু হাতে যে 2 মাস সময়টা থাকছে, 2-2.5 মাস, সেটা আমার সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিসের সময়, রিভিশনের সময় এবং নিজেকে আস্তে 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 সেই জায়গাটায় নিয়ে যাওয়ার সময়, যেটা আমি 1 বছর আগে ভেবে এসেছি। সুতরাং এটা একটা অনগোয়িং প্রসেস এবং এর জন্য সবার আগে দরকার হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন খুব মানে খুব ইম্পর্ট্যান্ট। মানে আপনি যে দুটোর কথা বললেন সেই দুটো সত্যি বাচ্চাদের বারবার মনে করিয়ে দেওয়াটা দরকার। এই কারণেই আমি এখন আর মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদের পড়াই না। এখন আমি মানে সজ্ঞানেই একদম ছোটদের দায়িত্ব নেওয়া শুরু করেছি। কারণ বর্তমানে যদিও বা আমি কোনো কাউকেই পড়াচ্ছি না। আমি 1 বছর আগে অব্দি পড়াচ্ছিলাম, আবারও শুরু করব। কিন্তু যেহেতু আমি অন্য জায়গায় থাকি এখন, সেহেতু হয়ে উঠছে না। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে সব থেকে সমস্যা হয়ে যায় এই নিয়মটাতে আসা। কারণ কোনো নিয়মটায় আসতে গেলে যেটা আমার মনে হয় সব, আর ওরা অনেক ছোট, 15-16 বছরটা কোনো বয়সই নয়। তো ওদের সব থেকে বড় যেটা দরকারি সেটা হচ্ছে যে মাথাটা ঠান্ডা রাখা। মানে মাথা ঠান্ডা থাকা, স্থির থাকা। তার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন যে ওদের ওপর যাতে উপরি কোনো এক্সপেকটেশন না থাকে, সেটা আমার মনে হয় যে খুব দরকারি। মানে হতে পারে আমার আহ, দুটো ছেলে মেয়ে দুজনেই মাধ্যমিক পরীক্ষা দেবে, হতেই পারে যে আমার মেয়ে হয়তো 80-এর জন্য রেডি আর 80%-এর জন্য রেডি, আমার ছেলে হয়তো 70% বা 90%-এর জন্য রেডি। তো দুজনের রেজাল্টে দুজন পড়াশোনা করছে, দুজনের মেরিট বলুন, প্রিপারেশন বলুন, শৃঙ্খলা বলুন, দুটো অনুযায়ী। কিন্তু একে অপরকে যাতে বার্ডেন হিসেবে না নেয়, যে নিচে মানে কম নম্বর পাচ্ছে সে যাতে এটা বার্ডেন না নিয়ে নেয়, সেটা মনে হয় আমার প্রথম ওদের ওপর দরকার। যে এই রিল্যাক্সেশন ফ্যাক্টরটা ছেলেমেয়েরাও যাতে পায় বাড়ির তরফ থেকে বা একদম এই ব্যাপারটা বেসিক্যালি আমি এই জিনিসটাই বললাম যে মাধ্যমিক হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে আমি আমাকে প্রথমবার অ্যাসেস করব, ঠিক। আমি নিজেকে নিজে প্রথমবার অ্যাসেস করব যে আমি এতটা অবধি যেতে পারছি হুম, এবং এর পরবর্তী ধাপে আমাকে আরো বেশি করতে হবে বা কিছু করতে হবে, সে সমস্ত পরের ব্যাপার।
এবং তার জন্যই আমার প্রাথমিক লক্ষ্য, যেটা আমি একদম শুরুতে বললাম, বছরের শুরুতে হওয়া উচিত একদম ক্লাসে এই ছেলেটা ফার্স্ট পাচ্ছে তোর হচ্ছে না কেন, এইটা কখনো করা উচিত নয়। আমার দেখা উচিত যে অল ওভার নাম্বারে আমার থেকে একটা ছেলে 15 কি 20 নম্বর বেশি পেয়েছে। আমি যদি ধরি পুরো মাধ্যমিক পরীক্ষাটা একটা 700 নম্বরের পরীক্ষা বা 600 নম্বরের পরীক্ষা বা 500 নম্বরের পরীক্ষা, আমি আলাদা বোর্ড ভিত্তিক বললাম না, ওভারঅল পরীক্ষা বললাম, হুম। যে তার মধ্যে আমি যদি খুব কমটাও ধরি যে 500 নম্বরের একটা পরীক্ষা, তার মধ্যে আমার একটা বন্ধু আমার থেকে 20 নম্বর কি 22 নম্বর ক্লাস 7, 8, 9 থেকে পেয়ে আসছে, হুম। তাহলে আমার প্রাথমিক লক্ষ্য হবে আগে তাকে ধরা। আমি যদি 1 মাসের মধ্যে তাকে ধরতে পারি, পরবর্তী মাসে আমি তার পরের ধাপে এগোবো, এবং এইভাবে যদি এগোতে থাকি আমি দেখতে পাবো 9 থেকে 10 মাসের মধ্যে আমি হয়তো অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছি, যেটা আমি আগে ভাবতাম না। এটা হচ্ছে ক্লাস 10-এর প্রথম মাইন্ডসেট হওয়া উচিত, এবং শুধুমাত্র ছেলে মেয়েদের নয়, বাবা মা, তার পরিবার পরিজন, তার শিক্ষক, প্রত্যেকের কখনো তাকে এটা বলা উচিত নয় যে তোকে এতটা পেতে হবে বা ও পেয়েছে তোর হচ্ছে না কেন। সুতরাং এটা কখনো কিন্তু এরকম বিষয় নয় যে একজন পেয়েছে বা একজন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। হুম। আগে আমি নিজেকে অ্যাসেস করি যে আমার কোন জায়গাটায় খামতি থাকছে, এবং সেটা কখনোই প্রথম বয় বা সেকেন্ড বয় বা যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসছে তাদের সাথে কম্পিট, আমার কম্পিটটা হওয়া উচিত ওই 15 থেকে 20 নম্বর যে বেশি পাচ্ছে তার সাথে। এটা যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু আমার উপর প্রেসার পড়বে না, আমার উপর চাপ পড়বে না, আমি শুধু ওই জায়গাটুকুকে ধাপে 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 7, 8 মাসের মধ্যে এগিয়ে যেতে পারি। এগিয়ে যাবো। এটা প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। একদম। আচ্ছা, তার মানে ধরেন, মানে আমরা যেটা আলোচনা থেকে বুঝলাম যে ডিসিপ্লিন একটা অনেক বড় ফ্যাক্টর, এবং তার পরবর্তীকালে যেটা আসে যে আমাদের ছোট ছোট গোল সেট করতে হবে, ছোট ছোট, একদম। একভাবে অনেক দূর অব্দি নয়। তো আশা করা যায় এই দুটো ফ্যাক্টর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা পরের বছর দেবে, তারা এই দুটো ফ্যাক্টরকে কিন্তু একদম শুরু থেকেই মাথায় রাখবে। যারা পরীক্ষা দেবে আর 2.5 মাসের মধ্যে, তাদের জন্য হয়তো এটা বেশ কিছুটা সময় চলে যাওয়ার পর তোমাদেরকে রিমাইন্ড করানো হলো, বা আমরা সুযোগ পেলাম রিমাইন্ড করানোর। কিন্তু যারা নতুন বছর একদম শুরু থেকে শুরু করছো, তাদের কিন্তু এই দুটো মাথায় রাখতেই হবে, যে তোমার দায়িত্ব শুধু তোমার, মানে আমি বলতে চাইছি যে তুমি শুধু তোমার দায়িত্বটুকু নাও, তোমার খুঁতগুলোকে একদম। রিপেয়ার করো। কোনো এরকম ব্যাপার নয় যে অমুক লোকে ফার্স্ট হয়েছে মানে আমাকেও হতে হবে, তাহলে কিন্তু সবটা ঘেঁটে যাবে। থ্যাংক ইউ স্যার। আমরা চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন মানে হচ্ছে, দেখুন, যেটা সব থেকে বড় এই সময়ে বাচ্চাদের হয় সেটা হচ্ছে যে সমস্ত সাবজেক্টের আলাদা টিচার থাকে, খুব স্বাভাবিক। এবং আমরা আমাদের সময় থেকে, বা বলা যেতে পারে তার আগে থেকেই হয়তো, একটা বিষয়, যে বিষয়গুলো আমাদের তথাকথিত ছেলে মেয়েদের মনে, মানে আমাদের মনে ভয় থাকে, যেরকম অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, একদম। লাইফ সায়েন্স, বিজ্ঞান বিভাগটার জন্য কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে দুজনও প্রাইভেট টিউটর রয়েছেন, যারা ওনার বাচ্চাদেরকে গাইড করছেন। তো সেক্ষেত্রে পড়তে যাওয়ার পেছনে ওদের অনেকটা টাইম ইনভেস্টেড থাকে, ওরা বাড়িতে পড়তে পারে না। এবার আমার কাছে, আমি যখন পড়িয়েছি তখন আমি ওদেরকে বলতাম, একটা চেষ্টা করতাম আমার মতো করে ওদের একটা টাইম সেট করে দেওয়ার, যে তোরা এইভাবে চেষ্টা কর, হয়তো এইভাবে পারবি। কিন্তু এখনকার জীবনটা আমি দেখছি, এটা তাও 5 বছর আগের কথা, এখন বাচ্চারা আরো অনেকটা বেশি ইনভলভ হয়ে যাচ্ছে পড়তে যাওয়ার ক্ষেত্রে। সেলফ স্টাডির টাইমিং ওরা কিভাবে ম্যানেজ করবে? আচ্ছা, এইখানে আমি একটা জিনিস খুব বেশি করে বলবো, বাচ্চাদের থেকেও বেশি হুম। এই পডকাস্টটা যে শিক্ষক শিক্ষিকারা শুনছেন হুম। এবং যে অভিভাবকরা শুনছেন তাদের জন্য। প্রথম কথা, আমি কোনো খবরের চ্যানেল থেকে ইন্টারভিউ শুনে এটা সেট করতে পারি না যে আমাকে দিনে 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে হবে। এটা কখনো হঠাৎ করে হয় না। ওকে। আমাদের প্রথম জানতে হবে সেই নীল আর্মস্ট্রং এর কথা, যে স্মল স্টেপ অফ আ ম্যান ইজ এ জায়ান্ট লিপ অফ ম্যানকাইন্ড। আমাকে ছোট ছোট ধাপে এগোতে হবে,
তবে গিয়ে আমি 16 ঘন্টার জন্য নিজেকে মানসিকভাবে এঙ্গেজ করতে পারবো। আমি কিন্তু আজকে আমি কোনো একটা সাবজেক্টে খুব খারাপ পেলাম, বাড়িতে এসে খুব বকা খেলাম, প্রি বোর্ড পরীক্ষা 3 মাস আগে আমার খুব বাজে রেজাল্ট হলো, সবাই বকলো, আমি পরের দিন থেকে আর 16 ঘন্টা পড়তে শুরু করে দিলাম। কোনো দিন সম্ভব নয় এই জিনিসটা। প্রথম জিনিস এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটায় আসবো, যে টাইম ম্যানেজমেন্ট। আমরা যদি খুব ভালো করে হিসেব করি তাহলে আমি দেখতে পাবো যে, এবং এটা মাধ্যমিক শুধু নয়, যারা উচ্চ মাধ্যমিকে আছো, স্কুল লেভেল আছে, সবার জন্য বলছি, কারণ পরবর্তীকালে তোমরা যখন কলেজে যাবে তখন কিন্তু এই প্ল্যানিং করে দেবার মতো কেউ থাকবে না। তোমার সাবজেক্ট, তোমার বিষয়, তোমার প্ল্যানিং তোমাকে করতে হবে। তো আমি নিজে এতদিন ধরে পড়িয়ে এতজনের সাথে মিশে যে জিনিসটা একদম শুরুতে ফিল করছি, আমি আগে সারাদিনকে কয়েকটা ভাগে ভাঙি। খুব প্র্যাকটিক্যালি আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি। আমার সারাদিন 24 ঘন্টা, আমাকে তার মধ্যে 8 ঘন্টা ঘুমোতে হবে, 7 থেকে 8 ঘন্টা মাস্ট। 7 বলবো না, আমি 8 ঘন্টাই বলবো। তাহলে আমার হাতে পড়ে থাকছে 16 ঘন্টা। এবার আমি 16 ঘন্টাকে যদি ভাঙি, আমার হাতে থাকছে স্কুল, কারণ আমাকে সারা বছর অন্তত 75 থেকে 80% পার্সেন্টেজ রাখতে হবে স্কুলে। এটা সমস্ত বোর্ডের নিয়ম, এখানে রাখতে হবে। তাহলে আমায় যদি ধরে নিই আমি যে আমি 9 মাস স্কুল যাচ্ছি এবং রেগুলার বেসিস যাচ্ছি, তাহলে আমার স্কুলেতে মোটামুটি সব স্কুলই যদি আমি ধরি যে 10টা থেকে 4টে একটা হিসেব ধরা যায়, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমি 16 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলাম, হাতে রয়েছে আমার 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে আমার আধ ঘন্টা লাগবে যেতে, আধ ঘন্টা আসতে। সুতরাং আমার হাতে থাকছে 9 ঘন্টা। খুব প্র্যাকটিক্যালি আমি এক্সপ্লেন করছি বিষয়টা। আমি 24 ঘন্টা থেকে 9 ঘন্টায় চলে এসেছি। সুতরাং আমার প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার জায়গা কিন্তু এখন নেই। সো দ্যাট ইজ অ্যান আইডিয়াল কনসেপ্ট। এখনো আমার সময় কমছে। এবার এই 9 ঘন্টার মধ্যে আমার 1 ঘন্টা সময় অন্তত দরকার সারাদিনে, যেখানে আমি ফ্রেশ হতে, খেতে কিছুটা সময় অতিবাহিত করব। আমি পারিবারিক কারোর সাথে গল্প টল্পর জায়গাতে যাচ্ছিও না। আমার খুব বেসিক নিড, সেটার জন্য আমার 1টা ঘন্টা সারাদিনে যাবে। তাহলে সেখান থেকে কমে হলো 8 ঘন্টা। আমি ধরছি একটা ছেলের খুব কম দিনে একটা টিউশন। তাহলে সে স্কুল থেকে বাড়ি ফিরে যখন টিউশনে যাচ্ছে এবং ফিরছে, তার মধ্যে খুব কাছে টিউশন হলো 1 ঘন্টা। আমার হাতে 7 ঘন্টা চলে এলো। এই 7 ঘন্টার মধ্যে আমি নিশ্চয়ই টিউশনে অন্তত 2 ঘন্টা পড়ছি, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পড়ছি। আমার হাতে এলো 5 ঘন্টা। এই 5 ঘন্টায় আমার কিন্তু কোনো রিক্রিয়েশনের জায়গা নেই। আমি যদি স্কুলের অফ পিরিয়ডটাকে বাদ দিই, স্কুল টাইমিংটাকে স্কুল টাইমিংই ধরি, তাহলে আমার নিজের হাতে কোনো রিক্রিয়েশনের জায়গা নেই যে আমি বাড়িতে এসে কিছু করলাম, একটু টিভি দেখলাম, একটু পরিবারের কারোর সাথে গল্প করলাম, বা একটু গল্পের বই পড়লাম। আমরা ইন্টারভিউ গুলোতে প্রায়ই দেখি যে যখন রেজাল্ট বেরোচ্ছে যে এ গল্পের বই পড়েছে, এর এই হবি ছিল, এই কিছু ছিল। আমি সেগুলো ধরছি না, কিন্তু তাতেও আমার হাতে পড়ে 5 ঘন্টা। আমি ধরছি আমার বেসিক মেন্টাল স্ট্রেসকে সরানোর জন্য 1 ঘন্টা দরকার, খুব কম হলেও। তাহলে এই 1 ঘন্টা যদি বেরিয়ে যায়, আমার হাতে 4 ঘন্টা। আমি প্রত্যেক ছেলে মেয়েকে বলবো, প্রতিদিন এই 4 ঘন্টা থেকেও 3টে ঘন্টা নিজের জন্য দাও। 1 ঘন্টা আমি আরো ধরছি না, প্রতিদিন। তাহলে আমি আশা করি প্র্যাকটিক্যালি বোঝাতে পারলাম, প্রতিদিন 10 ঘন্টা পড়া সম্ভব নয়। আমি উইকেন্ডে করতে পারি যে এই 4 ঘন্টাটা 6 ঘন্টা পড়তে পারি, কিন্তু প্রতিদিন এটা কারোর পক্ষে সম্ভব নয়। এটা কখন সম্ভব না, আমি যদি দেখি যে নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে যখন প্রি বোর্ড পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে, তারপর স্কুলে স্টাডি লিভ পড়ে যাচ্ছে, আমি সেই সময় এঙ্গেজমেন্টটা দিতে পারি। কিন্তু সারা বছর এটা সম্ভব নয়। তাহলে আমি কি করব? আমার হাতে এইটুকু সময়, এটা যতটা সত্যি ক্লাস 10দের জন্য,
আমরা জানি 10-এর পর একটা অনেকটা লাফ আসে ক্লাস 12-এর জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। সুতরাং প্রত্যেকের জন্যই বলছি, আমি দিনে 3 ঘন্টা পড়ছি কিনা আমি নিজে সেটাকে মনিটর করি। শুধু 3 ঘন্টা পড়ছি কিনা, আমি ওই 3 ঘন্টা কোনো কিছুর সাথে এঙ্গেজ রাখবো না। কোনো কিছুর সাথে আমি না ফোন ধরবো, না ওই সময়টায় কারোর সাথে কথা বলবো বা টিভি দেখতে যাবো বা কিছু করব। আমি যদি ধরে নিই সেদিনকে আমি কোনো একটা অনুষ্ঠান দেখবো টিভিতে বা কিছু করব, আমি তার জন্য আগে থেকে প্রস্তুত রাখি যে ওই দিনে 3 ঘন্টাটা আমি কখন দেব। খুব ছোট্ট ছোট্ট ভাবে আমরা দিনের এই শিডিউলটাকে ভাগ করে নিতে পারি। আমি যদি প্রতিদিন 3 ঘন্টা করে পড়তে পারি, তাহলে আমি এক সপ্তাহে পড়বো 21 ঘন্টা। 1 ঘন্টায় 21 ঘন্টাটা যখন আসছে, এবং এটা যখন আমার নিট পড়া হচ্ছে, এটা প্রত্যেকে নিজেদের মতো করে সেট করে ফেলতে পারো। আমি নিজে পার্সোনালি বলছি, আমার প্রতি বছরের ব্যাচে মেজরিটি স্টুডেন্টকে এটা করাতে পেরেছি যে আমি প্রতিদিন 3 ঘন্টা ইনভেস্ট করি। আমি কারোর কথা শুনবো না। আমি এটাও বলি যে যারা বলে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে বলে, তারা খুব ভুল কথা বলে। আমি নিজে বলি, কারণ আমি যদি 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে পারি বছরের শুরু থেকে, সেই প্রিপারেশনটা আমার 3 বছর আগে থেকে হয়ে এসছে, সেটা আমরা জানি না। যে ছেলেটা ক্লাস 11 বা 12-এ পড়ছে এবং দিনে 12 ঘন্টা পড়ছে, তার হ্যাবিটটাই ওটা পড়ার, এবং সে সেই টাইমটা দিয়ে এসছে দীর্ঘদিন ধরে, তাই সে পড়তে পারছে। আমি একবারে সেটা পারবো না। ঠিক, একদম ঠিক। তাহলে যদি আমি দিনের এই ছোট 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 সময়গুলোকে পড়তে শুরু করি, আমি যেটা বললাম, আমি নিজে যেহেতু ফিজিক্সের টিচার, এবং সবার কাছে একটাই ভয়, ফিজিক্স খুব ভয়ের সাবজেক্ট একটা। কিন্তু এই ছোট্ট ছোট্ট, আমি আমার স্টুডেন্টকে এটাও বলি, হয়তো কারোর বিশ্বাসও হবে না, আমি এই কথাটা বলি, আমাকে তোরা সপ্তাহে, এক সপ্তাহে 4 ঘন্টা বইয়ের পেছনে সময় দে। 4 ঘন্টা, আমি আর তার বেশি জানি না। যদি দিতে পারিস, রেগুলারিটি মেনে দিতে পারিস, বছরের শেষে হিসেব কর, 52 into 4 এতটা সময় তোরা দিয়েছিস ফিজিক্সের পেছনে। তুই যদি ভাবিস যে এই লাস্ট 3 মাসে আমি দেব, কোনোদিন সম্ভব হয় না। সুতরাং আমাদের প্ল্যানটাকে এইভাবে গুছোতে হবে। এবার অনেকেই বলতে পারে যে তাহলে সপ্তাহ শেষে শনি রবিবার, সেখানে তো আরো বেশি সময় দেওয়া যায়। যদি হিসেব করা যায়, সেটা দেওয়া যায় না। কারণ আমাদের অনেকগুলো কিছু বেসিক উৎসব থাকে যেগুলো আমাদের অ্যাটেম্প করতে হয়, কিছু বেসিক জিনিস থাকে যার মধ্যে আমরা এঙ্গেজ থাকি। সুতরাং সব মিলিয়ে যদি দেখা যায় না, আমাদের হাতে ওই 3 থেকে 4 ঘন্টাই প্রতিদিন থাকে। এবার এই 3-4 ঘন্টাটা কিন্তু কম নয় একজন যদি পড়তে চায়। সমস্ত কিছু সরিয়ে আমি সারাদিন ওই 3 ঘন্টায় আমি কাউকে আমার জীবনে ঢোকাবো না, শুধু আমার পড়াশোনা থাকবে। ভীষণ ক্লিয়ার। আমার মনে হয় বাচ্চাদের বুঝতে খুব সুবিধা হবে, কারণ আপনি একদম সময় ধরে ভাগ করে করে বুঝিয়েছেন, খুব পরিষ্কার। সত্যি কথা বলতে শুধু মাধ্যমিক পরীক্ষার্থীর নয়, আমি মানে এটা দীর্ঘ জীবন, মানে দীর্ঘ 29 বছর কাটিয়ে আসার পর বলছি, লাইফে হয়তো টাইম ম্যানেজমেন্ট শেখা এবং সেটা ইমপ্লিমেন্ট করার ফার্স্ট স্টেপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আমার এটা মনে হয় যে ভীষণ টাইম ভীষণ ভীষণ। ম্যানেজমেন্টটা এবং ভীষণ যার ইম্পর্টেন্ট। জন্যই আমি শুরুতে এটা বললাম যে এটা জীবনের বড় পরীক্ষা নয়, নিজেকে অ্যাসেস করার, নিজেকে পরবর্তী দৌড়টার জন্য তৈরি করার হুম, একটা বছর। একদম, একদম। তো দিনে মোটামুটি আমরা পরের প্রশ্ন যেটা আমার ছিল সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, যে যদি কনসিস্টেন্টলি কোনো পরীক্ষার্থী, সেটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, তারা যদি দিনে 3 ঘন্টা সময় পড়ার পেছনে দিতে পারে, তাহলে হিসাব মতো বছরের শেষে তারা কিন্তু অনেকটা সময় তাদের পড়ার পেছনে দিল এবং তাদের স্বাস্থ্যের সঠিক খেয়ালও রাখা হলো। বেশ, একদম। এবং অনেকগুলো এখানে আর প্রশ্ন। একটা জিনিস আমি একদমই একটু ইন্টারাপ্ট নিশ্চয়ই, করছি, নিশ্চয়ই। একটা জিনিস একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই যে টাইম ম্যানেজমেন্টটা, এটা কিন্তু মেজর স্টুডেন্টদের জন্য, যারা হয়তো 12-16 ঘন্টায় পড়ার অভ্যস্ত নয়। হুম, যারা অভ্যস্ত, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। একদম। এরকম অনেক ছেলে মেয়ে থাকবে, প্রত্যেক ক্ষেত্রে থাকবে, আমরা দেখতে পাবো, যারা কিন্তু এই লেবারটা দিতে পারছে,
এবং দিয়ে চলেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। দিতে পারছে শুধু না, তারা দিয়ে চলেছে। সুতরাং যদি কেউ এই জিনিসটা আস্তে 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 নিজের সময় বাড়াতে পারে এবং টাইম ম্যানেজমেন্টটা নিজে আরো গুছিয়ে ফেলতে পারে, তাহলে প্রত্যেকে পারবে এটা করতে। একদম, একদম অবশ্যই পারবে। এবার নেক্সট আমি যে প্রশ্নটাতে যাব সেটা হচ্ছে, আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যেতাম, সেই মাধ্যমিক পরীক্ষাটা দিতে যাওয়ার আগে আমাদেরকে স্যারেরা বলে দিতেন যে এইভাবে খাতা লিখতে হয়, মানে খাতার কিছু নিয়ম থাকে, যেরকম এত আঙুল হয়তো ছেড়ে মার্জিন টানতে হবে, ওপরে কোথায় কি লিখবে লিখবে না, সেই নিয়মগুলো যদি আরেকবার একটু মনে করিয়ে দেন। আচ্ছা, এখানতে আহ আমি কয়েকটা জিনিস বলছি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমরা চেষ্টা করব যে খাতার দুটো পাশে কিছুটা পোর্শন বাদ দিতে। খাতার এক ধারে শুধু মার্জিন নয়, খাতার দুদিকে মার্জিন। হুম, এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস যেটা, আমি চেষ্টা করব যাতে যতটা সম্ভব, এবং পারলে পুরো খাতাটাই সিরিয়ালি লেখা, মানে পর 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 কোশ্চেন গুলো অ্যাটেম্প করতে করতে যাওয়া। কারণ আমরা যখন খাতা দেখি, তখন কি হয়, আমাদের তো একটা জায়গায় প্রতিটা খোপে খোপে কোশ্চেনের জন্য নাম্বার ভরার জায়গা থাকে। হুম, কোনো জায়গায় মিস হয়ে গেল, কোনো জায়গায় ঘুরে গেল, রিরাইট হলো জিনিসগুলো, একটা কোশ্চেন মিস হয়ে গেল, এরকম ঘটনা যাতে না ঘটে। কখনোই যারা পরীক্ষক থাকে তারা যথেষ্ট সিনসিয়ারলি দেখে, তবু হয়তো কোথাও একটা ভুল হয়ে গেল, এবং সেই ভুলটা যদি আমার সাথেই হয়ে যায়, আমি সেই জায়গাটা নিজের জন্য রাখবো না। আমি চেষ্টা করব যেন সিরিয়ালি পরপর লিখি। তৃতীয় জিনিস যেটা, যে প্রত্যেকটা কোশ্চেন, যে কোশ্চেনটা লিখছি, আমার যতই তাড়া থাকুক, আমি যেন একটা জিনিস খুব মন দিয়ে লিখি, সেটা হচ্ছে প্রশ্নের নম্বর। প্রশ্নের নম্বর লেখাটা কিন্তু ভীষণ জরুরি। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, কোনো একটা স্টুডেন্ট খুব ভালো কোনো কিছু লিখলো, কিন্তু সে ভুলে গেল একটা জিনিস লিখতে, সেটা তার কোশ্চেন নম্বর। হুম, একটা কোশ্চেনের অনেক সাব পার্ট থাকে, আমি একটা সাব পার্ট লিখলাম, এবার লেখার ফ্লোতে আমি পরের সাব পার্টের নাম্বারটা দিতে ভুলে গেলাম। আমরা পরীক্ষকরা চেষ্টা করি যতটা সম্ভব মানে একটা অ্যান্সার দেখলেই বোঝা যায় যে এটা কত নম্বরের প্রশ্ন, হুম, আমরা সেটা দেখে সেই অনুযায়ী নম্বর হয়তো দিয়ে দিই। কিন্তু আবারও বলছি, কখনো আমাদেরও ভুল হয়ে যেতে পারে, আমাদেরও তো অনেক খাতা দেখতে হয়, হুম, আমাদেরও কখনো ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো সেই প্রশ্নের নম্বরটা তার চলে গেল। এই জায়গাটা যেন আমাদের কখনোই আমরা না রাখি। হুম, চতুর্থত যে জায়গাটা আসবো, সেটা হচ্ছে, আমাদের অনেক বিষয় থাকে যেখানেতে ছবি আঁকার দরকার পড়ে। হুম, সেটা ফিজিক্স, সেটা আমাদের অঙ্ক। অঙ্ক তো অবশ্যই, এবং আরো আনুষঙ্গিক বিষয়। আমি যেহেতু অন্যান্য বিষয়গুলো সম্পর্কে এখন অবহিত নই, কিন্তু আমার মনে হয় ভূগোলেও হয়তো দরকার হয় কিছু কিছু এবং সময়, জীবন বিজ্ঞানেও যে প্রয়োজন কিছু পড়ে। ছবি আঁকতে জীবন বিজ্ঞানে দরকার হুম, হয়। তো এই যে ছবি আঁকাগুলো দরকার হয় না, আমরা চেষ্টা করব যে যদি একটা ফুল স্কেপ পেজ থাকে, একটা ফুল স্কেপ পেজে আমি যদি, পরীক্ষার খাতা তো একটু মোটা হয়, বেশ কয়েকটা খাতা বানানো, আমি চেষ্টা করছি একটা খাতা দিয়ে দেখানোর। যে নিশ্চয়ই। আমি যদি ধরি যে আমার এইটা খাতা, আমার খাতা যদি এটা হয়, আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনে, একদম, আমার একদম। যদি এটা খাতা হয়, হুম, তাহলে এই দিকের যে পাতাটা, এই দিকের পাতাটা, হুম, এই আমি যদি খাতা বন্ধ করি, তাহলে এইটা আমার ফ্রন্ট পেজ। হুম, এবার আমি খাতা খুলতে শুরু করছি। হুম, তার মানে এইটা যদি আমার ফ্রন্ট পেজ হয়, এখানে আমি কিছু লিখেছি, হুম, তার ছাপ এই খাতায় উঠছে। হুম, ঠিক আছে, মানে আমরা যখন কিছু লিখি, তার পরের পেজে যে পেনের ছাপটা ওঠে, বা হুম, পেজটা যেটুকু ডিস্টর্টেড হয়, সেটা এই পেজটায় হয়েছে। তো হুম, হুম, আমি কন্টিনিউ এই পেজে লিখছি, আবার পেজটা উল্টালাম, এই পেজটা আবার ডিস্টর্টেড হলো। হুম। আমার চেষ্টা করতে হবে ছবিগুলো, চেষ্টা করব এখানটায় আঁকতে। আচ্ছা। কারণ এটা কিন্তু আমার কাছে একটা ফ্রেশ পেজ, এখানে কিন্তু এই পেজের কোনো ডিস্টরশন নেই। হুম, সুতরাং আমরা এই জায়গাটা চেষ্টা করব ছবি আঁকতে। আর একটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আহ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, পরীক্ষার সময় পার্থক্য লিখতে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, হুম, এবং হুম, সব সাবজেক্টে, তাই তো? হুম, বহু ছাত্রছাত্রী যেটা করে, সেটা হচ্ছে
হয়তো একটা পেজের একটু নিচে থেকে লেখা শুরু করলো, সেখানে হয়তো সে 4টে পয়েন্ট লিখবে পার্থক্যে। এবার সে হয়তো ছক কেটে লিখছে বা প্যারাগ্রাফ করে লিখছে। প্যারাগ্রাফ করে লিখলে এরকম সমস্যা হয় না, তবু আমি বলবো ছক কেটে লেখাটাই ভালো, দুপাশে হুম দুটো থাকে এবং একই পয়েন্টের পরিপ্রেক্ষিতে দেখা যায় দুটোর পার্থক্য কি। তো যখন পার্থক্য লেখা শুরু করে, সে পেজটা শেষ থেকে শুরু করলো, হুম দুদিকে দুটোর হেডিং দিল, যে কোন এক ডান দিকে কোনো একটা কিছু, বাঁ দিকে কোনো একটা কিছু, তাদের তুলনা হচ্ছে। হুম দুটো পয়েন্ট এই পেজে লিখলো। পেজটা যখন পাল্টে দিল, শুধু দাগ কেটে তৃতীয় পয়েন্টটা লেখা শুরু করলো। হুম এই যে উপরে হেডিংটা, যে আমার কোন দিকে কোনটা ছিল, কার সাথে কার তুলনা করছি, সেই হেডিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু ভীষণ দরকার। মানে আমি চেষ্টা করব পার্থক্যটা এক পেজে লিখে শেষ করা। হুম যদি পেজ পাল্টাই তাহলে কন্টিনিউ করতে পারি, কোনো অসুবিধে নেই, হুম কিন্তু ওপরে যেন হেডিংটা দেওয়া থাকে। হুম এটা আরো বলবো, বিশেষ করে ক্লাস 12-এর যে ছাত্রছাত্রীরা শুনছেন, যদিও আমাদের পডকাস্টটা মাধ্যমিকের, তবু অনেক গার্জেনও শুনছেন, তাদের জন্য এটা জরুরি। আমাদের 12-এ যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, হুম প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতায় আমরা প্রায় সবকটা পরীক্ষাতেই টেবিল বানাতে হয়। হুম এবং এই টেবিল বানানোর সময় তখন কিন্তু আর দুটো কোয়ান্টিটি থাকে না, একটা টেবিল মানে অনেক কিছু লেখা থাকে তাতে। হুম এবার যখন আমি পেজ পাল্টাচ্ছি, এক্সামিনার কিন্তু সেটা ভীষণ অসুবিধে, কোন কলামে কি ছিল দেখে দেখে পরের পেজে চেক করা। হুম যার জন্য যে কোনো টেবিলে হেডিং দেওয়াটা পাতা উল্টোলেই অবশ্যই উচিত। এটা কিন্তু ভীষণ জরুরি। আর আর একটা জিনিস অবশ্যই আমি চেষ্টা করব, যে যে প্রশ্নগুলো আমার মনে হচ্ছে যে সময় লাগবে, বিশেষ করে হয়তো কোনো অঙ্ক বা বিজ্ঞানের কোনো একটা প্রশ্ন আমি পরে লিখবো, বা হয়তো যেরকম ইংলিশ বা বাংলার ক্ষেত্রে রচনা বা এই জাতীয় হয়, আহ এটা আমি পরে লিখবো। তাহলে আমি শুরু থেকেই এটাই ধরে নিই যে হ্যাঁ, আমি এই পোর্শনটা পরেই লিখবো, যাতে আমার মাঝখানে ওটা শুরু করে আবার কাটতে না হয়। হুম এটা যেন আমার শুরু থেকেই জেনে নিই। তো এগুলো খুব বেসিক কিছু জিনিস, এগুলো মাথায় থাকলে আমার মনে হয় খাতার প্রেজেন্টেশন খুব একটা খারাপ হবে না। চেষ্টা করব ধরে লেখার প্রথম দিকে, কারণ শেষের দিকে তাড়াহুড়ো সবাই করবে, হুম হুম। খাতা একটু লেখা এদিক ওদিক হবে, চেষ্টা করব যতটা সুন্দর প্রেজেন্টেবল করা যায় খাতাটাকে, একটু গ্যাপ দিয়ে দিয়ে লেখা, যেগুলো খুব বেসিক, এই আর কিছুই না। বেশ, তাহলে এই নিয়মগুলো সঠিকভাবে মাথায় রাখতে হবে, পুরো পডকাস্টটা কিন্তু ফলো করতে হবে তার জন্য। তাহলে এবার চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে। আমাদের হুম হুম হুম। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে সাজেশন ভিত্তিক পড়াশোনা করার একটা টেন্ডেন্সি কিন্তু বহু বছর ধরেই মানুষের মধ্যে রয়েছে, ছেলে মেয়েদের মধ্যে রয়েছে, যে স্যার একটা সাজেশন দিন না, আমি এটা অনুযায়ী পড়তে চাই, বুঝতে পারছি না আমি এতটা কি করে শেষ করব। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন এটা, যে সাজেশন ভিত্তিক ভাবে পড়া এটা কি খুব হেলদি, নাকি থারলি পড়াটা হেলদি? আর যদি কেউ থারলি পড়ে বুঝতে না পারে যে আমি সরি। কোথা থেকে হুম। কতটা অব্দি পড়বো, তাহলে সে কিভাবে নিজের মতো করে সাজেশন একটা ক্রিয়েট করবে? আচ্ছা, এইখানে একটা আহ, খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা আমরা বিগত 4 বছর ধরে আমরা যারা শিক্ষকরা আছি এবং আহ, যারা বোর্ডের খাতা দেখতে যাই বিভিন্ন, তারা একটা জিনিসের সাথে দীর্ঘদিন ধরে, প্রায় 4 বছর ধরে আমরা প্রিপারেশন নিচ্ছি, যেটা আমরা গত বছর কিছুটা স্টুডেন্টদের সামনে কোশ্চেন পেপারে ফেলতে পেরেছি। সেটা হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ শুধু না, সারা ভারতে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক ভোট এবং আহ, আমরা বলতে পারি গোটা ন্যাশনালের যে কটা বোর্ড আছে, হুম সবাই ট্রান্সফার হচ্ছে এনইপি মডেলে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি মডেলে। এই পলিসির একদম প্রথম এবং বেসিক জিনিসটা হচ্ছে যে আমরা যে জিনিসটা মুখস্থ করে আসছি, সেই জায়গা থেকে কোশ্চেন আর ডাইরেক্টলি আসবে না। খুব ভালোভাবে যদি বোঝাতে চায়, তাহলে আমরা যদি ধরি যে আহ, একটা প্রশ্ন যেটা আমরা সরাসরি পেয়ে এসেছি, যে
আমি যদি বলি যে আহ, তড়িৎ শক্তি কাকে বলে, খুব সাধারণ একটা প্রশ্ন মাধ্যমিকে। হুম, এবার এখনকার কোশ্চেনের ধরন হয়ে যাচ্ছে, এই কোশ্চেনটা না একটা সাবজেক্টিভ পার্ট আছে, যে সাবজেক্টিভ পার্টটা পুরো ওপেন, যে আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে কথা বলতে চলেছি। হুম, এবার এনইপি মডেল করছে কি, এই পুরো কোশ্চেনটাকে একটা সিচুয়েশনের উপর ফেলে দিচ্ছে, যেখানে কোনোভাবেই ওই ইলেকট্রিক এনার্জিটাকে আইডেন্টিফাই করার কোনো জায়গা নেই। আইডেন্টিফাই করার মানে ওই ওয়ার্ডটা দেওয়া নেই। এবার আমাকে সিচুয়েশনটা পড়ে বুঝতে হবে যে কোশ্চেনটা আমার থেকে এইটা ডিমান্ড করছে, এবং সেই অনুযায়ী আমাকে লিখতে হবে। তাহলে এবার প্রথমে চলে আসি যে এই সাজেশন ভিত্তিক পড়া, যেটা আহ, আমি শুধুমাত্র স্টুডেন্টদের নয়, আমি অভিভাবকদেরও বলবো, তারাও অনেক সময় আমাদেরকে এসে বলেন যে স্যার আর তো 2 মাস আছে, একটু যদি কিছু সাজেশন করে দেন, কিছু বুঝতে পারছে না। আহ, এখন কিন্তু এই সাজেশনের ব্যাপার পুরোপুরি ভাবে, আশা করি আমি এর আগের কথাটা বোঝাতে পারলাম যে কিরকম কোশ্চেন হতে চলেছে। হুম, সেক্ষেত্রে কিন্তু সাজেশন বলে আর কিছু থাকছে না, আমাকে তৈরি হতে হবে এমন ভাবে যাতে আমি অন্তত কোশ্চেনটা কি সেটা বুঝতে পারি, না হুম, হলে কিন্তু আমি উত্তরটুকুও লিখতে পারবো না। এবার এই জিনিসটা কি করে বোঝা সম্ভব? তো একটা কথা আমাদের টিচারদের মুখে আহ আমরা নিজেরাও যখন ছাত্রছাত্রী ছিলাম তখনও শুনে এসেছি, আমরাও এখন বলি, এবং প্রায় সব শিক্ষকরাই বলেন কথাটা, যে কভার টু কভার বই পড়া। কভার টু কভার মানে একটা বইকে যখন লেখা হয়, আমি একটু সময় নিচ্ছি এই বিষয়টার জন্য, হুম, সেটা হচ্ছে একটা বই যখন তৈরি করা হয় কোনো একটা বিষয়ে, সেটা এই ভেবে তৈরি করা হয় যে বই নিজে একজন শিক্ষক। মানে একদম প্রান্তিক যে ছেলে মেয়েটা পড়াশোনা করছে, যে হয়তো কোনো টিচার নিতে পারছে না কোনো কারণে, হুম, সেটা তার ভৌগোলিক ক্ষেত্র হিসাবেই হোক বা তার আর্থসামাজিক ক্ষেত্র হিসেবেই হোক, যে কোনো গৃহশিক্ষক হিসেবে কাউকে নিতে পারছে না, স্কুল সেরকম হয়তো খুব ইন্টেরিয়ারে রেগুলার যেতে পারছে না, অনেক দূরে, তাদের জন্য বই কিন্তু একটা ইটসেলফ আ টিচার। হুম, আমরা যদি কোনো একটা আহ, বই ধরি, টেক্সট বই, আমি কোশ্চেন অ্যান্সার বই বলছি না, টেক্সট বই, সেই টেক্সট বইয়ে আমি যদি কোনো একটা টপিক শুরু করি, খুব ভালো করে একটু খেয়াল করে দেখবেন যে টপিকটা কিন্তু শুরু হয় একটা গল্প দিয়ে, যে এরকম একটা ঘটনা ঘটছে, তারপর একটা কোশ্চেন করার জায়গা থাকে যে তাহলে এটা কেন ঘটছে, তারপর একটা এক্সপ্লেনেশন থাকে, এবং এটা কিন্তু পুরো একটা প্যারাগ্রাফের মতো, এটা কোনো পয়েন্ট করা নেই, হয়তো কিছু শব্দ থাকে যেগুলো হাইলাইট করা। হুম, তার মানে আমি যখন একটা চ্যাপ্টারের একটা কোনো পার্টিকুলার পোর্শনের হয়তো আমি কোনো ডেফিনেশনকে পড়ছি, একটা ডেফিনেশন রিড করছি, তাহলে কিন্তু আমায় ওই হাইলাইটেড জায়গাটায় পৌঁছানোর আগে আমায় সিচুয়েশনটা বলে দিয়েছে যে আমি কি করতে চলেছি। সুতরাং আমাদের পড়ার ধরন যদি এরকম হয়, অন্তত একবার, আমরা বারবার সবাইকে বলি যে অন্তত একবার চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ অবধি গল্পর বইয়ের মতো পড়ি, আমরা পড়বো বলে পড়ছি না। তাহলে দেখবো বইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আমরা শিক্ষকরাও বলছি, মানে অনেকে আমরা থাকি যারা হয়তো, দেখুন একটা চ্যাপ্টারের হয়তো কি কি আছে না আছে সেগুলো আমরা জানি, আমরা বলে দিতে পারছি, পড়াতে পারছি, কিন্তু এই পড়াবার ভাষাটা যখন লেখা থাকছে, এবং সেটা কোনো একটা ছাত্র পড়বো বলে না, আমি জানবো বলে অ্যাটলিস্ট একবার পড়ছে, তাহলে সেটাকেই তো আমরা বলি যে থরোলি রিডিং। তো এই থরোলি রিডিং জিনিসটা আমরা যদি আস্তে আস্তে ডেভেলপ না করতে পারি, হুম, আমাদের আগামী বছর বা এই বছর থেকেই, অ্যাকচুয়ালি এই বছর থেকেই শুরু হচ্ছে কোশ্চেন আসা, তাহলে কিন্তু আমরা কোশ্চেনটাকেই খুঁজে বার করতে পারবো না, যেভাবে কোশ্চেনটা সাজিয়ে দেওয়া থাকবে। আমরা আইএসসি বা সিবিএসসি তে দেখে এসেছি যে বিগত কিছু বছর ধরে হয়তো কেস স্টাডি বেস কোশ্চেন বলে এক ধরনের কোশ্চেন হতো, যেখানে একটা গল্প লেখা থাকতো, সেখান থেকে জিনিসটাকে বার করে আমাদেরকে একটা এক্সপ্লেনেশন লিখতে হতো। আহ সেই জিনিসটা হয়তো শুধুমাত্র ওই 4 নম্বরের একটা কোশ্চেনের জন্যই হয়ে এসছে। এখন কিন্তু বিষয়টা
সব কোশ্চেনের ক্ষেত্রে হতে চলেছে। সব মানে আমি বলতে চাইছি মেজরিটি একটা কোশ্চেন এরকম আসতে চলেছে। হুম সুতরাং আমরা সাজেশন বা এইটা পড়বো, এই জিনিসটুকু পড়বো, এই চ্যাপ্টারটা বাদ দেবো, প্রথমেই এই কনসেপ্টটা থেকে সরে যাই। আমি শেষ মাসে কিভাবে প্রিপেয়ার করব সেখানটাতে আমি বলতে পারি যে আচ্ছা তাহলে আমি এই চ্যাপ্টারগুলোকে এই সময়টা একটু প্রেফারেন্স দেব। এইটুকু আমি বারবার সবাইকে বলবো, চেষ্টা করো সাজেশনের পদ্ধতিতে না যেতে। কারণ আগামী এই এই বছর থেকে, আগামী বছরও বলবো না, এই বছর থেকে যারা বোর্ড এক্সাম দিচ্ছ তারা কিন্তু এরকম একটা প্রশ্নপত্র পেতে চলেছো। নার্ভাস হওয়ার কিছু নেই। এটা জাস্ট একটা সব একদমই না। ক্ষেত্রেই কিন্তু আহ, সবকিছুরই একটা যেরকম ভয়ের দিক, হয়তো ভয়ের দিক তোমরা ছোট তোমাদের লাগতে পারে, কিন্তু একটা ভালো দিকও রয়েছে, সেটার উপর ফোকাস করতে হবে। এই যে শুরুর পাতা থেকে শেষ, শেষ মানে শুরু শব্দ থেকে শেষ শব্দ অব্দি পড়ছো, এর ফলটা কিন্তু তোমরা আর 2 বছর পরে যখন আরেকটু বড় একটা পরীক্ষা দিতে যাবে, তখন গিয়ে রিয়েলাইজ করতে পারবে একদমই যেটা একদমই। কতটা ফ্রুটফুল। এক্ষেত্রে আমি আরো একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা হয়তো কথায় কথায় উঠেই আসছিল আমাদের, যে আহ, শেষ 3 মাস আমরা কিভাবে পড়বো? হ্যাঁ, এই ব্যাপারটা আমি আহ বলার জন্য কিছুটা সময় নিতামও। হুম সেটা হচ্ছে যে এই 3 মাস, শেষ 3 মাস, আমরা এই শেষ 3 মাসে বেশ কিছু ঘটনা বড়দের থেকে শুনি। অনেক ছাত্রছাত্রীরাই আছে যারা এরকম জিনিসপত্র বাড়ি থেকে শুনছে যে দেখ প্রি বোর্ডেও অত কম পেয়েছে, ফাইনালে কি করে এত পেয়ে গেল। নিশ্চয়ই সেটা খুব পড়েছে, প্রচুর পড়েছে। বিষয়টা হচ্ছে যে এই 3 মাস আমি একদম পডকাস্টের শুরুতে বললাম যে আমাদের কিন্তু গোটা বছরটা নিয়ে হিসেব করতে হয়। সুতরাং আগামী বছর যারা দেখবে তাদের জন্য হয়তো সেক্ষেত্রে তারা পুরো বছর পাবে। এবছর যারা হাতে আর 2.5 মাস মতো পাচ্ছ, তারা এবার কি করবে? তাহলে আমাকে প্রথমেই একটা গোল ছকে নিতে হবে। আমি 3 মাস বা 2.5 মাস মানে আমি ধরছি হয়তো আমার হাতে হয়তো 75টা দিন আছে, 70টা 75টা দিন আছে, পুরো 3 মাসও নেই। তাহলে এই যে 70 75টা দিন, তার মধ্যে আমি একটা দিন, একটা বেলা, একটা দিনও দরকার নেই, একটা বেলা আমি আগে একটা রুটিন করে নেব। যদি রুটিন করে, রুটিনটা কি থাকবে? প্রথম রুটিনটা থাকবে যে আমার সিলেবাসের কি পোর্শন বাকি, যদি বাকি থাকে তাহলে কতটুকু পোর্শন বাকি, যে পোর্শনটা হয়ে গেছে তার মধ্যে কোন জায়গাটায় আমার একটু উইকনেস থাকছে। কারণ একটা খুব ছোট্ট জিনিস বলি, সেটা সবার জন্য খুব উপকারী হবে। এই আগামী 2 মাসে তোমরা স্কুলে যারা পড়তে যাও দেখবে স্কুলের অ্যাটেন্ডেন্স কমে গেছে। তাহলে আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনেকটা অ্যাক্সেস করতে পারবো। হুম, আমরা যেখানে পড়তে যাই সেখানে হয়তো শোনা যাচ্ছে? হ্যালো? অ্যাক্সেস পাচ্ছি, আমরা হুম যেতে পাচ্ছি টিচারদের কাছে। হুম তাহলে আমি যদি একটা রুটিন করে নিই যে আমার এই বিষয়টার হুম এই চ্যাপ্টার গুলোয় একটু একটু ডাউট আছে, এই পোর্শন গুলো, আমি কিন্তু গোটা চ্যাপ্টার নিয়ে গেলে স্যাররাও কিন্তু বলবে যে তাহলে যখন পড়িয়েছিলাম তখন শুনিসনি কেন, হুম এরকম কথাবার্তা শুনতে পারি। হুম হুম সুতরাং তাহলে আমি এই জায়গাটায় চলে যাই যে পার্টিকুলার এই চ্যাপ্টারের এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে বা হুম এই জায়গাটা একটু বুঝতে অসুবিধে হচ্ছে। হুম দেখো একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হচ্ছে যে আমার কিন্তু এই সময় এসে এটা কখনো হওয়া সম্ভব নয় যে আমি একটা চ্যাপ্টার গোটাটাই বুঝতে পারিনি যখন পড়ানো হয়েছিল। এটা কিন্তু সম্ভব নয়। হুম, কারণ আমরা সেই চ্যাপ্টারটায় অন্তত একবার কি দুবার পরীক্ষা দিয়েছি, বা প্রথম দিকে সেই চ্যাপ্টার হলে আমরা 3বার পরীক্ষা দিয়ে ফেলেছি। একদম। সুতরাং এটা বলার জায়গা নেই যে আমি কিন্তু চ্যাপ্টারটা কিছুই বুঝতে পারিনি। হুম, তাহলে আমার কিছু জিনিস আছে যেটা আমি ওই চ্যাপ্টারটায় বুঝতে পারিনি। সুতরাং এবার আমার নিজের দায়িত্ব যে আমি আগে ওই জায়গাগুলো খুঁজে খুঁজে বার করি। এবং এটা কিন্তু কেউ করে দিতে পারবে না, আমি আবার বলছি যে এটা কিন্তু নিজেকেই করতে হবে, হুম, যে আমার এই এই জায়গাগুলো সমস্যা। তাহলে আমি একটা দিন গোটা নিচ্ছি এই জায়গাটা আমার বার করতে। একটা তাহলে বেলা। আমি যদি বার করে ফেলতে পারি তাহলে আমি একটা সপ্তাহ হুম, টিচারদের পাচ্ছি, আমি 2টো সপ্তাহ টিচারদের পাচ্ছি হুম, যাদের কাছে গিয়ে আমি তাদের সময় মতো জিজ্ঞেস
ম্যাডাম এই জায়গাগুলো একটু এক্সপ্লেন করে দেবেন, কারণ এইখানটা পড়ার সময় আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। হুম তাহলে খুব সহজে তারাও এক্সপ্লেন করে দিতে পারবে, কারণ সেটা একটা খুব ছোট্ট পোর্শন, হুম যে কোনো সময় তারা বুঝিয়ে দিতে পারবে, এবং আমার গ্যাপ গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি 75 দিনের মধ্যে থেকে, বা আমি 75 দিনই ধরছি, তার মধ্যে থেকে 14 দিনে আমার এই খামতিটা মিটিয়ে নিই, তাহলে আমি নিট 2 মাস পাচ্ছি নিজেকে তৈরি করার। তাহলে এই 2 মাসে আমার আর নিজের কোনো ডাউট নেই, না এবং আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এবার আমার নিজেকে প্রস্তুত করার ওই পরীক্ষাটার জন্য। এবার এটা আমি প্রস্তুত করব কি করে? প্রস্তুত যদি করতে হয়, আগে আমায় বুঝতে হবে যে আমি কতটা তৈরি হয়েছি, তবেই না আমি বুঝবো যে আমি পরের ধাপটায় কতটা যাব। হুম তাহলে তার জন্য সবার আগে কি দরকার? না, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা চ্যাপ্টার, সেগুলোর পরীক্ষা, এবং চ্যাপ্টার ভিত্তিক নয়। আগে হয়তো পড়ার সময় একটা চ্যাপ্টার হলো, শিক্ষকরা একটা পরীক্ষা নিয়ে নিলেন, সেই জায়গা নয়, কিন্তু আমি এবার হয়তো 4টে চ্যাপ্টার ধরে একসাথে একটা করে পরীক্ষা দিই। মানে আমি কতটা ওয়াইডলি মনে রাখতে পারছি জিনিসগুলোকে। আমাকে তো স্পেসটা বাড়াতে হবে, যে আমাকে একসাথে অতটা জিনিস মনে রাখতে হবে। একদম তাহলে আমার হাতে যখন 2 মাস আছে, হুম আমি 15 দিন 20 দিনের মধ্যে এই স্পেসটা একটু একটু করে বাড়াই। আমি আবার বলছি, একদিনে কোনোদিন হয় না। হুম সুতরাং বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষকরা, স্কুলে স্কুলে প্রিপোর্ট হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়েও গেছে। হুম অনেকে এই সময় ইনস্টিটিউটে যায় যে এরা একটা মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট সিরিজ দেবো। তাহলে মক টেস্ট সিরিজ হোক বা প্রশ্নপত্রের উপর পরীক্ষা হোক, এগুলো সব কিসের জন্য? নিজের অ্যাসেসমেন্টের জন্য। এবং আমায় এটা বুঝতে হবে, আমি যখন 3 ঘন্টা এঙ্গেজ করে একটা পরীক্ষা দিচ্ছি, হুম 2 ঘন্টা 3 ঘন্টা এঙ্গেজ করে পরীক্ষা দিচ্ছি, তার মানে আমি সেখান থেকে ফল চাই। আমার পড়া হয়নি, আমি পরীক্ষাটা দিতে চলে গেলাম, এইটা যেন অন্তত এই 2 মাস না হয়। সুতরাং আমি যে পরীক্ষাটা দিতে যাব, হয়তো হতে পারে যে আমি 5 বার, হয়তো 5টা পেপার পরীক্ষা দেবো একটা বিষয়ের উপর। তাহলে আমার প্রথম বিষয়টা হতেই পারে যে আমার সব চ্যাপ্টার গুলো কমপ্লিট হলো না, আমি জানি আমি কমপ্লিট করতে পারিনি। তাহলে আমার যেন 10টা চ্যাপ্টারের মধ্যে 6টা চ্যাপ্টার যেটা পড়ে যাচ্ছি, সেটা দ্বিতীয়বার আবার না, ভালো করে পড়ার জন্য সময় দিতে হয়, এক্সট্রা সময়। হুম আমার সেটা যেন দ্বিতীয় পরীক্ষাটা যখন দিতে যাব, হুম, তখন যেন আমি পরের 4টের জন্য আরো বেশি সময়টা দিতে পারি। একদম তাহলে কি হবে? আমি আস্তে আস্তে আমার রেঞ্জটাকে বাড়াচ্ছি একটু একটু করে, আমি একবারে সমস্ত প্রেশারটা নিয়ে নিচ্ছি না। সুতরাং ধাপে ধাপে এগোনো, এই জিনিসটা আমি আবারও বলছি, 2 মাস অনেকটা সময়, এবং এখানে অনেকটা পার্থক্য তৈরি হয়ে যায় এই একটাই জায়গায়, যে আমি কতটা ডিসিপ্লিন থাকতে পারছি। মানে এখানে উঠে আসছে যে আমাদের রেজাল্টের যে ডিফারেন্সটা দেখা যায়, মানে মোটামুটি আমাদের সময় দেখেছি যে টেস্ট পরীক্ষায় স্কুলে খুব শক্ত প্রশ্ন করে, একটা মাথায় এরকম একটা ধারণা হুম, ছেলেমেয়েদের থাকে, তার জন্য খাতাও চেপে দেখা হয়, এবং স্কুলে নয়, মানে এটা বোধহয় বোর্ডের প্রশ্ন, হ্যাঁ বোর্ডের প্রশ্ন আসে, কিন্তু খাতা খুব চেপে দেখা হয় বলে নম্বরটা কম আসে, কিন্তু প্রায় আমি 100 নম্বর বাড়িয়ে নেব এরকম একটা ধারণা ছেলে মেয়েদের মধ্যে কাজ করে। তাহলে সেটা একমাত্র করা সম্ভব ডিসিপ্লিনের মাধ্যমে। এখানেও আবার সেই একদম কথাটাই একদম। উঠে এলো। স্যার আমার একটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, আমার মানে মনে হয় যে এই ভুলটা হয়তো হয়েছিল বলে আমার রেজাল্টটা আরো খানিকটা ভালো হওয়া থেকে আটকে গেছিল, সেটা হচ্ছে লেখা অভ্যাস কতটা ইম্পর্টেন্ট ফর স্পিড এবং বাকি ফ্যাক্টরের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে, সেটা যদি একটুখানি ছেলে মেয়েদের বলেন। আচ্ছা, আমরা আহ, যদি একদম একটা বছর হিসেবে ধরি, হুম তাহলে আমরা আগে দেখে নিই যে আমরা একটানা লিখছি, এই হুম প্র্যাকটিসটা কোথায় হচ্ছে। একটানা লেখার প্র্যাকটিস আমাদের হয়তো গোটা বছরে খুব কম হচ্ছে। একটা ছেলে মেয়েও এরকম হয় না যারা প্রতিদিন অন্তত 6-7 পাতা একটানা লিখছে। আমি খুব কোট আনকোট বলছি যে 6-7 পাতা একটানা লিখছে।
যদি কোনো জায়গায় গিয়ে নোটস নেওয়া হয়, সেই নোটস কিন্তু আলাদা, আমি শুনছি এবং সেটা শুধু আমি লিপিবদ্ধ করছি, আর কিছু না। কিন্তু আমি কোনো একটা জিনিস মেমারাইজ করে সেই পুরো এফর্টটা দিয়ে প্রতিদিন 6-7 পাতা লিখছি, কারোর ক্ষেত্রেই হয় না। তাহলে আমাকে পড়তে হচ্ছে, আমার অন্যান্য কাজ করতে হচ্ছে। তাহলে আমি কি করে বছরে ওই একটা কি দুটো 3 ঘন্টা ধরে টানা বসে পরীক্ষা দিয়ে আহ খুব পুরোপুরি কনসেন্ট্রেশনটা খাতার উপর রাখতে পারবো? এটা কিন্তু পুরোপুরি একটা প্র্যাকটিসের ব্যাপার। তাহলে তার জন্য আমায় কি করতে হবে? আমাকে লিখতে হবে। আমার খাতাই কিন্তু আমার উত্তর। আমি মুখে যতই ভালো কথা বলতে পারি, আমি যত ভালো ভাইবা দিতে পারি, আমি যত বুঝতে পারি, তার সব রিফ্লেকশন কিন্তু খাতায় আসে। তাহলে আমি অবশ্যই ক্লাস 10 দের জন্য বলবো, 10 12 এর জন্য যারা বোর্ড দিচ্ছে, তার সাথে যদি কোনো অভিভাবকরা এরকমও থাকে যারা আহ একটু আগে থেকে দেখছেন, মানে হয়তো ক্লাস 8-এ বা 9-এ তাদের ছেলেমেয়েরা পড়ছে, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আহ ছেলেমেয়েদের না একটু যে কোনো রকম লেখায় এঙ্গেজ করান। লেখায় এঙ্গেজ কিভাবে হবে? অনেকগুলো জিনিস হয়, যেটা আমাদের সময় খুব হতো, ডায়েরি লেখা। আমি হাতে পেন ধরে ডায়েরি লেখার কথা বলছি, আমি কিন্তু নোটপ্যাডে টাইপ করার কথা বলছি না, একদম। হাতে পেন ধরে লেখার কথা। আমরা দেখেছি এই জিনিসটা আহ ভীষণভাবে আমাদের সময়টায় আমরা দেখেছি যে যারা সায়েন্স সায়েন্স বলবো না, যারা আর্টস পড়তো, সায়েন্সের স্টুডেন্টদের একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা একটা অঙ্ক করার পর না কিছুক্ষণ পেনটা রেখে দিই, বা একটা স্টেপ করার পর না একটু ওয়েট করে যাই পরের স্টেপটাকে মাথায় ক্যালকুলেট করার জন্য। যারা আর্টস এর স্টুডেন্ট না, তারা না দেখবেন টানা লেখে, মানে কন্টিনিউ লিখে যাচ্ছে। এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যারা আর্টস এর স্টুডেন্ট, তাদের আঙুলের মাথা পুরো শক্ত হয়ে যায় লিখতে লিখতে, বিশেষ করে তারা যখন কলেজে উঠে যায় বা 11-12-এ উঠে যায়, এত লিখতে হয় তাদের পেন দিয়ে। তাহলে তাদের কিন্তু এটা একটা অভ্যেস, লেখা। এবং আমরা যখন দেখি ক্লাস 10-এ ইতিহাস পরীক্ষা হচ্ছে, বিশেষ করে ইতিহাস, রচনা লিখে উঠছি, আঙুল টন টন করছে, কথাগুলো বলি ভীষণ ভাবে। কারণ কি? কারণ আমরা সারা বছর তো লিখিনি। ইন্টারনেট খুবই আনস্টেবল আসছে। তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, একদম প্রথম থেকে চেষ্টা রাখবো একটা রাখতে পারি। আমি আমি একটানা লেখার কথা বলছি, আমি কিন্তু আবার বলছি, অঙ্ক বলছি না, আমার একটানা লেখার কথা। তাহলে আমি আর একটা কি করতে পারি, আমি নিজের নোট নিজে বানাতে পারি, তাহলে একটা লেখা হয়। এবং সাথে সাথে একটা জিনিস লেখা মানে সেটা কিন্তু মাথাতেও থেকে যায়, যার জন্য আজও কিন্তু যে কোনো রাইটাররা, তারা গল্পের বই, আমরা তো ভয়েস টাইপিং সবাই করি, গল্পের বই কখনো ভয়েস টাইপিং এ হয় না, তাদের কিবোর্ডে হোক বা হাতে হোক লিখতে হয়, যাতে আমাদের মাথা আর হাত একই সিনক্রোনাস ভাবে কাজ করতে পারে। এবার আসছি যে যারা হাতে 3 মাস সময়, এটা তো গেল নয়, যারা 1 বছর সময় পাচ্ছে তারা ধীরে 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 এই ব্যাপারটা করতে পারবে। কিন্তু যাদের হাতে 3 মাস সময়, তারা কি করবে? তাদের মূল কাজটা হবে যে আমাকে 3 ঘন্টা বা 2 ঘন্টা এক টানা বসে থাকতে হবে, বসে পরীক্ষা দিতে হবে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, এই যে বললাম মক টেস্ট দেওয়া। আমরা আগে করতাম টেস্ট পেপার সলভ করতাম, যে দুপুরবেলা শীতের সময় ছাদে বসে টেস্ট পেপার সলভ। হিসেব করলে দেখা যায় আমরা যদি 1টার সময় ছাদে গিয়ে বসি, বিকেল 4টে অব্দি যদি রোদটা থাকে, আমার কিন্তু 3 ঘন্টা ছাদে বসে একটা পেপার সলভ হয়ে যায়। আমরা যদি 2 ঘন্টার পেপার হিসেবে ধরি, আমি কিন্তু 1টা থেকে 3টে অব্দি ছাদে বসে টেস্ট পেপারটা সলভ করি। এবং এটা হ্যাবিটের মধ্যে ছিল আমাদের একটা সময়, যে এই 2 মাস সবাই দেখা যেত যে টেস্ট পেপার সলভ করছে। তাহলে আমরা সেটা করতে পারি। হ্যাঁ, একদম, যে আমরা কটা টেস্ট পেপার শেষ করলাম। তাহলে একটা জিনিস, যে আমাদের এই হ্যাবিটটা ছিল, এবং এখনকার জেনারেশনের মধ্যেও কিন্তু
সেটা না থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ হুম প্রশ্নপত্রের বইগুলো তো একই আছে, হুম আমাদের কোশ্চেন ব্যাংক গুলো তো একই আছে। একই আছে। তাহলে আমরা এই হ্যাবিটটা আবার ঢুকিয়ে নিতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, হুম অন্তত 2 মাসের জন্য। হুম এবং সেক্ষেত্রে আমাদের মা বাবারা আমাদের হেল্প করতে পারেন, কারণ তারা এই সময়টা পেরিয়ে এসছেন। হুম তাহলে সেটা একটা খুব ভালো হ্যাবিট। আচ্ছা, আমি দুপুরবেলাটা এঙ্গেজ করলাম, আমি কোনো একটা জায়গায় যখন মক পরীক্ষা দিতে যাচ্ছি, সেই সময় অবশ্যই কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের মেন পরীক্ষার আগে অন্তত 3টে মক পরীক্ষা দেওয়া উচিত প্রতিটা বিষয়ে। আচ্ছা আচ্ছা। তাহলে আমার এই অভ্যেসটা তৈরি হবে, এই 2 ঘন্টা আমরা কিভাবে পুরো পেপারটাকে শেষ করে আসবো, টাইম ম্যানেজমেন্ট কি করে করবো, সমস্ত কিছু কিন্তু হয়ে যায় এই মক মক টেস্ট দেওয়া থেকে। সুতরাং যেখানেই হোক, সেটা নিজে হোক বা কোনো জায়গায় যেখানে পড়তে যাচ্ছ সেখানে গিয়ে হোক, সবাই না, সমস্ত শিক্ষকরাই কিন্তু এই সময়টায় পরীক্ষা নেয় একটা। সেই পরীক্ষাগুলো আমি অ্যাটেম্প্ট করব, এবং আমি যেটা শুরুতে বললাম, যে প্রথম পরীক্ষায় আমার কিছু খামতি থাকলেও যেন দ্বিতীয় পরীক্ষায় সেটা ওভারকাম করতে পারি। একদম। খুব সুন্দর একটা কনভারসেশন, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আহ একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্টে জিজ্ঞেস করে নেব, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় আমরা লেখার অভ্যেস তো জানলাম, কিন্তু আমাদের একটা প্রবাবিলিটি থাকে যে মানে আমাদের মাইন্ডসেট বলছি, ছাত্রছাত্রীদের মাইন্ডসেট বলছি, যে আমরা চেষ্টা করি শেষের 2 2.5 মাস বা 3টে মাস আমরা 10 ইয়ার্স ফলো করার একটা চেষ্টা করি, যে আমরা যদি এইটুকুই পড়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ার করে যেতে পারবো। কিন্তু আমাদের এই কনভারসেশন থেকে জানলাম যে এই বছর থেকে সেটা বোধহয় আর হয়ে উঠবে না। একদমই হুম না, কারণ এবছরের কোশ্চেনের ধরন পাল্টে যাচ্ছে। তবে আমি একটা জিনিস বলবো, যে যেহেতু এই বছর থেকে কোশ্চেনের ধরন পাল্টে যাচ্ছে, আমরা হয়তো সেই রকম কোশ্চেন পেপার হাতে পাবো না যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে। হুম তাহলে আমরা একটা জিনিস করতে পারি, আমরা যারা বিভিন্ন স্কুলে আছি, হুম তারা তো প্রত্যেকে এই পিরিয়ডটার মধ্যে দিয়ে, ট্রেনিং পিরিয়ডটার মধ্যে দিয়ে গেছি যে এইভাবে কোশ্চেন পেপার বানাতে হবে। হুম তাহলে আমাদের প্রথম একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের, অন্তত আশেপাশের 5-6টা স্কুলের হুম এই যে টেস্ট পরীক্ষাটা হয়ে গেল, হুম তার প্রশ্নপত্রগুলো একটু বন্ধুদের থেকে সংগ্রহ করে নিই। তাহলে যদি সেটা পেয়ে যাই, আহ তাহলে আমার কাছে অন্তত 5টা কোশ্চেন পেপার চলে এলো। হুম তাহলে আমি বুঝতে পারবো যে তাহলে কোশ্চেন গুলো এইভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা একটা জিনিস। দ্বিতীয়ত, আমার কাছে প্র্যাকটিস করার কোনো জিনিস নেই মানে এটা নয়, যেটা আছে সেটাও করবো না। সুতরাং একদম। আমার কাছে যদি দেখি যে আমি নতুন কোশ্চেন পেপার পাচ্ছিও না, আমার তো উত্তরগুলো একই থাকবে, আমাকে হুম শুধু প্রশ্নটা খুঁজে বার করতে হবে হুম লেখাটা থেকে। হুম তাহলে আমার উত্তরগুলো একই থাকবে। হুম তাহলে আমি 10 ইয়ার্স বা আগের বিগত বছরের প্রশ্নপত্রগুলো, সেগুলো তো আমরা সলভ করতে পারি, আমার তো উত্তর লেখার ধরনটা একই থাকছে। অবশ্যই। সুতরাং একদমই আমি বলবো না যে যদি হাতে আমার কাছে একদম এনইপি মডেলের কোনো কোশ্চেন পেপার না পাই, তাহলেও আমি প্র্যাকটিসই করব না। ঠিক। সুতরাং টেস্ট পেপার বা হাতে যা কোশ্চেন ব্যাংক থাকছে, আমি যেটা পাচ্ছি সেটাই প্র্যাকটিস করি। একদম একদম। খুব খুব ইউজফুলি বলবো, মানে প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা বাচ্চা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট এই বছর মাধ্যমিক পরীক্ষা বা আপকামিং ইয়ার্স এর মাধ্যমিক পরীক্ষা, তাদের সকলকে বলবো যে এই পডকাস্টটা ভালো করে লক্ষ্য করার জন্য। আমার প্র্যাকটিক্যালি মনে হয়েছিল যে তোমাদের সকলের এই গাইডেন্সটা খুব দরকার, এবং এই গাইডেন্সটা একজন মানুষ, একজন শিক্ষক যিনি দীর্ঘ সময় ধরে এই পরীক্ষার সাথে যুক্ত আছেন, তার থেকে পেলে তোমাদের সব থেকে সুবিধা হবে। স্যার, লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কোনোভাবে কি এটা আপনাদের জানার মধ্যে এসেছে যে সর্বোচ্চ নম্বর যে আহ, আমাদের সময় যেরকম একটা 10 নম্বরের উত্তর লিখতে হতো, দুটো 10 নম্বরের উত্তর ম্যাক্সিমাম লিখতে হতো, তো সেরকম সর্বোচ্চ নম্বরের প্রশ্নের মান কি থাকতে পারে মানে আপকামিং পরীক্ষায়? আচ্ছা, আহ, আমি যেহেতু ফিজিক্সের টিচার, আমি আমার সাবজেক্টটুকু বলতে পারি, হুম হুম কারণ এগুলো তো সাবজেক্ট ওয়াইজ ভ্যারি হয়। একদম। ফিজিক্সে আমি বলবো যে যদি ক্লাস 10 অব্দি লিখি, হুম আমার
সর্বোচ্চ নম্বর মানে যদি আমি নাম্বার হিসেবে ইন্ডিভিজুয়াল কোশ্চেনের নাম্বার হুম হিসেবে হুম দেখি, হুম হুম। আমি কিন্তু 3 নাম্বারের বেশি কোশ্চেনে যাচ্ছি না। মানে আমার আচ্ছা ম্যাক্সিমাম কোশ্চেন নাম্বার আসতে পারে 3 নম্বরের ওপর। আচ্ছা। আমার হতে পারে 3টে 4টে কোশ্চেন একসাথে করে 10 নাম্বার করলো, কিন্তু তার হুম মধ্যে ওই 3 2 1 এরম এরম করে আর কি ভাগ করা থাকবে। হুম হুম সুতরাং খুব বড় প্রশ্ন লিখতে হবে। আমি আরেকটু সময় নেবো, এই কথাটা উঠলো বলে আমার হুম একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যখন লিখবে আমাদের মূল জিনিসটা মাথায় থাকা উচিত হুম যে আমি কত নম্বরের জন্য প্রশ্নটা লিখছি। হুম আমরা হুম অনেক সময় এরম পাই, হয়তো 2 নম্বরের একটা প্রশ্ন আমি অর্ধেক পাতা ভরিয়ে ফেলেছি, তখনও মানে স্টুডেন্টের সাইকোলজিটা আমরা বুঝতে পারি যখন খাতাটা দেখছি, যে স্টুডেন্টটা হয়তো স্যাটিসফাই নয়, তার মনে হচ্ছে এক্সামিনার এইটুকু লিখলে বুঝবে না, আরেকটু লিখতে হবে, আরেকটু লিখতে হবে। হুম 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 আমি যদি একটা 2 নম্বরের কোশ্চেনের জন্য খাতার রুলের 4টে লাইন পেরিয়ে যাই, হুম, 4টে থেকে 5টা লাইন পেরিয়ে যাই, তার মানে আমি বেশি লিখছি, আমাকে একদম। অ্যালার্ট হতে হবে। 2 নম্বরে এক লেখার দরকার হয় না বিজ্ঞানে। হুম যদি 1 নম্বর থাকে, আমি 2টো কি 3টে রুল পেরিয়ে যাচ্ছি, মানে আমি বেশি লিখছি। এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে একটু মাথায় রাখতে হবে, না হলে আমাদের কথা একদমই আটকে গেছে। আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 আপনার শেষ কথাটা আটকে গেল, যদি আরেকবার একটু রিপিট করেন। হ্যাঁ, আমি আহ, এই জিনিসটাই বলছিলাম যে আমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখব, হুম। তার আগে দেখে নেব ওই প্রশ্নটার জন্য কত নম্বর আছে। আচ্ছা। আমি 2 নম্বরের যদি একটা প্রশ্ন পাই, হুম তাতে যদি খাতার রুলে হুম আমার 4টে থেকে 5 ফেলছি, আমার হুম এতটা লেখার দরকার নেই। হুম যদি আমার 1 নম্বরের প্রশ্ন হয়, আমি 2টো থেকে 3টে রুল পেরিয়ে যাচ্ছি, মানে আমি কিন্তু বেশি লিখছি। এই জায়গাটা একদম প্রথম থেকে অ্যালার্ট হতে হবে, কারণ কোশ্চেন যেহেতু খুব বড় নম্বর ছোট পাঠ করে থাকছে, তার হুম মানে আমি প্রত্যেকটা কোশ্চেনে যদি এরকম 2টো করে লাইন বেশি লিখতে থাকি, আমাদের এটা লাস্টে গিয়ে বলতে হবে যে কোশ্চেন পেপারটা খুব লেন্দি ছিল, শেষ করে আসতে পারলাম না। হুম। কোশ্চেন পেপার কিন্তু লেন্দি হয় না। ঠিক। আমাদের ভুলটা হয়ে যায় এখানেই, যে কোন নম্বরটার জন্য কতটুকু লিখবো, সেই ধারণাটা খুব ক্লিয়ার থাকা দরকার। একদমই একদমই। আশা করছি আম, মোটামুটি যেগুলো নিয়ে ছেলে মেয়েদের প্রশ্ন থাকে, সেগুলো আমরা আলোচনার মধ্যে আজকে রাখতে পেরেছি। আর অনেক থ্যাংক ইউ স্যার, আপনি এলেন, আপনি এতটা সময় দিলেন। এবং শেষে যদি আপনি বাচ্চাদের জন্য আপনার তরফ থেকে কিছু একটু বলেন, যে কিছু একটু, আর 2 মাস বাদে পরীক্ষা। বাচ্চাদের জন্য আমি শুধু এটাই বলবো, হুম একদম শুরু করলাম যে কথাটা দিয়ে, হুম যে সবাই বলবে যে মাধ্যমিক পরীক্ষা একটা খুব বড় পরীক্ষা। মনে রাখতে হবে, মাধ্যমিক পরীক্ষা কিন্তু নিজেকে পরীক্ষা করার পরীক্ষা। জীবনের অনেক বড় বড় পরীক্ষা এখনো আছে, হুম এটা একটা প্রস্তুতির ধাপ। দ্বিতীয়ত, আমি একদিনে কোনোদিন আমার নম্বরটাকে 200 250 নম্বর বেশি বাড়িয়ে ফেলতে পারবো না, হুম সেটা যে যাই বলুক। সুতরাং নিজে ঠান্ডা থেকো। অবশ্যই এই সময়টায় চেষ্টা করো একটু বিকেলের দিক বা ভোরের দিকে একটু হাঁটা চলা করা। ঘুম, রাত্রির জেগে পড়া। যদি রাত্রির জেগে পড়তে হয়, তা আমি সকালে যেন ঘুমোই। আমি কাউকে বলবো না কে কোন সময় পড়বে না পড়বে, হুম সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। হুম কিন্তু দিনে 8 ঘন্টা একটানা ঘুম যেন হয়। আর অবশ্যই ভালো খাওয়া দাওয়া করো, ফলমূল খাও, কারণ শরীরটাও ভীষণ দরকার। কারণ ভীষণ। আমরা যদি এই সময় একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া করি বা হুম কিছু করি, 1 বছরে আবার। সুতরাং ওই কটা দিন যেন আমার একটু কন্ট্রোল থাকে খাওয়া দাওয়া সমস্ত কিছুতে, যেন খাবারটা সময় মতো খাই, একদম পড়তে গিয়ে এমন হলো সময়ের খাবার মিস করে চলে গেলাম, এরকমও যেন না হয়। আর চেষ্টা করো একটু
চাপ হলে, একটু কোনো টেনশন হলে প্রতিদিন নিয়মিত বাইরে অন্তত ঘন্টাখানেক একটু ঘোরার, যাতে মনটা পরিষ্কার থাকে, মনটা ফ্রেশ থাকে। একদম। সবাই শান্ত মাথায় পরীক্ষার জন্য রেডি হও। আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে, সবাই ভালো করবে, কারণ এই বড় পরীক্ষাগুলো পেরিয়ে গেলে তোমরা দেখতে পারবে যে জীবন অনেকটা বড়। মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষাকে, যেটা হয়তো কোনো স্পেসিফিক জনরাকে রিপ্রেজেন্ট করছে যে পরীক্ষাগুলো, সেটা হয়তো জীবনের পরীক্ষার সামনে দাঁড়িয়ে কোনো অংশ হিসেবেও তাকে তুমি চিহ্নিত করতে পারবে না। কিন্তু এগুলো কি না, ওই যে বড় পরীক্ষাটা আমরা লাইফে দেব, তার এক একটা ভাগের প্রিপারেশন। তোমরা সেইভাবে রেডি হও। স্যার যেটা বললেন যে তিনটে জিনিস কি কি: কনসিস্টেন্সি খুব ইম্পর্ট্যান্ট, ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড প্র্যাকটিস। এই তিনটেকে তোমরা জারি রাখো। যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য শুভকামনা, যারা এই বছর দিচ্ছ তাদের জন্য অনেক শুভকামনা রইল। স্যার ধন্যবাদ। আশা করছি সাহিত্য বিজ্ঞানের সাথে কাজ করে আপনার ভালো লেগেছে। হ্যাঁ। এই বিষয়টা নিয়ে যে এত সুন্দর একটা আলোচনা, আমার মনে হয় যে এই ধরনের আলোচনাগুলো ভীষণ দরকার ছিল। সুতরাং আমারও খুব ভালো লাগলো, এবং আশা করি হয়তো এই পডকাস্টটা শুনে অনেকেই একটু এই ভয়টা থেকে বেরিয়ে সরে আসবো। আসতে পারবে। মজিল, অনেক শুভেচ্ছা সকলকে। একদম। থ্যাংক ইউ স্যার। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, নমস্কার। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করছি এই পরীক্ষার আগের মুহূর্তে যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের সাধারণত আলোচনা করা হয় না স্যার ম্যাডামদের সাথে, বা স্যার ম্যাডামরাও অনেক রকম প্রেশারে সেটা ফোকাস করে বলে উঠতে পারে না বা মনে রাখতে পারে না, কারণ সিলেবাসটা এতটাই বড় থাকে, সেটা রিভিশন ওয়ার্কটা এতটা বড় থাকে যে সেগুলোর ভিড়ে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো চাপা পড়ে যায়, যেগুলোকে খেয়াল রাখতেই হয় ভালো রেজাল্ট করার জন্য। আশা করছি এই ভিডিওটা সকলের কাজে এসেছে এবং আসবে ভবিষ্যতে। যারা যারা বড় পরীক্ষা বোর্ডস দিতে আসবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বা নিজেদের ক্লাসে যারা মাধ্যমিকের কাছাকাছি রয়েছে, তাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সাহিত্য বিজ্ঞানের সাথে থাকো, সাহিত্য বিজ্ঞানের সাথে থাকুন। এরকম অনেক ইউজফুল ভিডিওস যেগুলো কিনা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টেশনের অনেক দরকার আছে, এরকম ভিডিও কিন্তু নিয়ে আমি থাকবো শালিনী সাহিত্য বিজ্ঞানের মাধ্যমে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।